নমস্কার, খবরের প্রকাশের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আমি বাইরে এই মুহূর্তে রয়েছে কোচবিহার 10 নম্বর ওয়ার্ড। কিছুদিন আগে কোচবিহারে সাধারণ দেওয়া যে ঘটনা নিজের স্ত্রীকে তারা এবং মৃতার নাম রায় এবং তিনি কিন্তু কলেজ কলেজ ছিলেন, ডিউটি সেরে এসেছিলেন বাড়িতে এবং তারপরে নার্স ছিলেন দেখে ফরেন্সিক টিমে মানে যথাযথ সত্যতা যাচাই করে যেন ওই লোকটার যেন মানে কঠিনতাকে কঠিনতম শাস্তি হয়। আমার নাম সম্রাট গুপ্ত চৌধুরী। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখান থেকে বাসি, এইটাই আমার বাড়ি। দাদা আরেকটু কথা বলার চেষ্টা করেছি। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আমি তো একটা চিৎকার শুনেছি সিসিটিভি ফুটেজে পাশের বাড়ি, এবং আমি শুনলাম যে ওই যে মুটপলি চ্যাটার্জি বাড়ির একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভদ্রলোক ওই ট্রান্সফরমারটা এখানে লুকিয়ে আছে এবং ঢুকেছে, এবং পুরো চিৎকারটা আমি নিজের কানে শুনেছি মানে সিসিটিভি ফুটেজে। তা পুলিশ যদি দুটো টাইমের যদি মার্চ করে তাহলে আমার তো মনে হয় পুরো হিসাব মিলে যাবে, খুব একটা মানে অসুবিধা হবে না পুলিশের এই তদন্ত করতে। ট্রান্সফরমারের সামনে লুকিয়েছিল। আচ্ছা, এই ট্রান্সফরমারকে লুকিয়েছিল, এটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং ভদ্রলোক এসছে সেটাও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এটা আমরা আয়ুষ সাহেবকে বলেছি এটা সেদিন উনি কালকে পরশু দিন এসেছিলেন। আমরা আয়ুষ সাহেবকে বলেছি আপনি এই সিসিটিভি ফুটেজটা দেখুন। আপনার নাম? আমার নাম সম্রাট গুপ্ত চৌধুরী। অসংখ্য ধন্যবাদ দাদা। এই মুহূর্তে আমরা সরাসরি দেখাবো বাড়িতে চলছে, ফরেন্সিক টিম এসেছেন এবং সেই জায়গাটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। জোরে বলো। এই পরিস্থিতি জোরে দেখা যাচ্ছে। তোমার হলো আমাকে বলো। আমার ধারণা ছিল ভদ্রলোক আমাদের পারিশ্রমিক দেয়। সামনে দেখ। আছে আছে ধসা আছে। হ্যাঁ ওই যে ধসা একদম ধসা। চলো খুলে দাও, বোঝা হয়েছে।
এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে ফরেনসিকের টিম। তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং সেই জায়গা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি গত বুধবার অর্থাৎ গত 11 তারিখ সন্ধেবেলার। গত 11 তারিখ কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত নার্স, তিনি মাতৃমা বিভাগে কাজ করতেন এবং ডিউটি সেরে প্রতিদিনই ইভিনিং ছিল সেদিন 8টায় ডিউটি ছেড়েছেন এবং তারপরেই বাজার করে বাড়ি ফিরছিলেন। এখানেই তিনি ভাড়া থাকতেন, কোচবিহার 14 নম্বর ওয়ার্ডে এই বাড়িতে ভাড়া থাকতেন এবং সেই জায়গাতে ভাড়া থাকার দরুন তিনি কিন্তু একাই থাকতেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং পারিবারিক অশান্তি এর আগেও ছিল, অর্থাৎ গাড়ি লোনে কেনা এবং সেই লোন কিন্তু তিনি চালাচ্ছিলেন। এই নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল এবং তারপরে বাড়ির লোক তারা কিন্তু এসেছেন। পরবর্তীতে ওনার দাদা, মৃত রাশের দাদা এবং পিসি তারা কিন্তু একেবারেই সরাসরি অভিযোগ জানিয়েছেন তার স্বামীর বিরুদ্ধে। রঞ্জিত রায় তিনি পেট্রোল ঢেলে এমন ঘটনা ঘটিয়েছেন এবং তিনি স্বীকারও করেছেন, স্বীকারোক্তিও করেছেন। ইতিমধ্যে আমাদের কাছে সেই ভিডিও কিন্তু এসেছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। স্বামীর নাম রঞ্জিত রায় এবং ওনার বাড়ি ইটাহার, অর্থাৎ শ্বশুর বাড়ি ওনার বাড়ির লোক রয়েছেন, দাদা রয়েছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ওনার বাড়ির লোকরা কিন্তু এসেছেন, বেশ আমরা কথা বলবো। ওনার দাদা এসেছেন, মৃত নার্স ছন্দা রায়, এবং আমরা রঞ্জিত নাগ, আমরা কিন্তু জানতে পেরেছি রঞ্জিত রায় নয়, রঞ্জিত নাগ ওনার স্বামীর নাম, রঞ্জিত নাগ। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই যে সামনে একটি ট্রান্সফরমার রয়েছে, ভেতরে তোর কাজ চলছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। সামনে একটি ট্রান্সফরমার রয়েছে, দেখতে পাচ্ছেন মোড়ের মধ্যে। সেই ট্রান্সফরমারের পেছনে লুকিয়ে ছিল তার স্বামী, অভিযুক্ত স্বামী সেখানেই লুকিয়েছিলেন তিনি সেই দিন ঘটনার রাতে, অর্থাৎ অপেক্ষা করছিলেন কখন ছন্দা দেবী বাড়ি ফিরবেন এবং বাড়িতে ঢুকবেন, সেই অপেক্ষায় কিন্তু ছিলেন। এবং সেই জায়গাতে ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমারের পেছনে লুকিয়েছিলেন তার স্বামী। এবং ঘটনাচক্রে যখন ছন্দা রায় তিনি বাড়িতে আসেন, অর্থাৎ 8টার দিকে ডিউটি সেরেছেন, ডিউটি সারার পরে যখন তিনি কিছু বাজারঘাট করে সবজি বাজার করেছিলেন এবং তিনি কিন্তু বাড়িতে যখনই ঢুকেছিলেন, তালা খুলেছিলেন, সেই সময়ে তার স্বামী এসে পেট্রোল ঢেলে তাকে আগুন ধরিয়ে দেয় এবং এখান থেকে পালানোর সময় তার টি শার্টও খুলে রাখে এবং তারপরে গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, যে গাড়ি তার স্ত্রী কিনে দিয়েছিলেন, তার স্ত্রী লোন টানছিলেন, সেই গাড়ি পেট্রোলে ঢেলেছিলেন এবং সেই গাড়ি নিয়ে কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন। এবং সেই জায়গাতে গিয়ে কোচবিহার রামকৃষ্ণ মঠ, তার সামনে টোল গেট, সেখানে গিয়ে তিনি আত্মসমর্পণ করেন, অর্থাৎ আর যেতে পারছিলেন না, কারণ তিনি অর্ধদগ্ধ হয়েছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। এবং তারপরে তাকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করানো হয় কোচবিহার এমজিএম মেডিকেল কলেজে। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনা ইতিমধ্যেই কিন্তু ধিক্কার জানিয়েছে সমস্ত সমাজের সমস্ত জায়গা থেকে মানুষেরা। এবং এখানে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আবারও জানাবো, সেখানে লুকিয়েছিলেন এবং তিনি যে এগিয়ে আসছে সেটা কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু দিক খতিয়ে দেখার পর এই মুহূর্তে ফরেনসিক টিম তারা এসেছেন কোচবিহার সেই বাড়িতে যেখানে এই ঘটনাটি ঘটেছিল গত বুধবার 11 তারিখ। আজ শিলিগুড়ি থেকে তার পরিবারের লোকেরা এসেছেন, অর্থাৎ ছন্দা দেবীর দাদা এসেছেন এবং আমরা জানতে পারছি যে তার স্বামীর নাম রঞ্জিত নাগ। রঞ্জিত নাগ তার স্বামী, অভিযুক্ত স্বামী, এবং তার বাড়ি ইটাহারে, অর্থাৎ ছন্দা দেবীর শ্বশুর বাড়ি ইটাহার এবং তার বাপের বাড়ি শিলিগুড়িতে। মেয়ে কাশিয়াঙে পড়াশোনা করতেন, একমাত্র কন্যা সন্তান, কাশিয়াঙে তাকে বোর্ডিং এ রাখা হয়েছিল।
ফরেন্সিক টিম এই মুহূর্তে সেই বাড়িতে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি খবরিয়া 24-এর পথে। এই নির্মম হত্যাকাণ্ড, একেবারে নির্মম হত্যাকাণ্ড কোচবিহার শহরে। কোচবিহার 14 নম্বর ওয়ার্ডে এরকম ধরনের ঘটনা কিন্তু এর আগে দেখেছেন কিনা জানা নেই। কোচবিহার বাসী আপনারা যারা রয়েছেন তারা দেখেছেন কিনা, তারা শুনেছেন কিনা কখনো এই ধরনের ঘটনা? পেট্রোল ঢেলে নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনা, এবং সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক তো ছড়িয়েছে, অবশ্যই চর্চায় রয়েছে এখনো পর্যন্ত কি শাস্তি, কোনো শাস্তি কোনোভাবেই যেন ছাড়া না পায় দোষী। কোচবিহার এমজিআর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি নার্সের চাকরি করতেন, সেবার কাজে যুক্ত ছিলেন। অর্থাৎ ভাবা যায় যে নার্সিং হোমে তিনি কাজ করতেন, সেখানে কাজ করে কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং ফরেন্সিক টিম রয়েছে, তারা সমস্ত নমুনা সংগ্রহ করছেন। এই মুহূর্তে আপডেট সরাসরি তুলে ধরার চেষ্টা করছে খবরিয়া 24-এর পর্দায়। কোচবিহার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা গত বুধবার, গত 11 তারিখ রাত প্রায় 9টা 8টা পর্যন্ত ডিউটি ইভিনিং শিফট সেরে বাড়ি ফেরার পথে, অর্থাৎ বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে বাজার এবং বাজার ঘাট করে ছন্দা রায় তিনি বাড়ি ফিরছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু বাড়িতে কেউ ছিলেন না, অর্থাৎ বাড়ির মালিক ওনারা বিয়ের নেমন্ত্রণ ছিল, তাদের বিয়ের ইনভিটেশনে তারা বাইরে ছিলেন, বাড়ি ফাঁকাই ছিল এবং সেই সুযোগে ওনার স্বামী এসে এই ঘটনা ঘটায়। এবং এর আগেও বহুবার কিন্তু মেরে দেব, কেটে দেব এই ধরনের হুমকি দেওয়া হতো, এমনটাই জানিয়েছেন মৃত নার্স ছন্দা রায়ের পিসি এবং দাদা। সরাসরি অভিযোগ নিয়ে এসেছেন তার স্বামীর বিরুদ্ধে এবং অভিযুক্ত স্বামী তিনি নিজেও কোচবিহার এমজিআর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই স্বীকার করেছেন যে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছেন এখনো কিন্তু তদন্ত করছে পুলিশ আধিকারিকেরা। ঠিক কি কারণে এমন ঘটনা, রাগ, অভিমান কি ছিল এর নেপথ্যে? একমাত্র কন্যা ক্লাস 10-এ পড়াশোনা করে, অর্থাৎ 10ম শ্রেণীর ছাত্রী, তাকে বাইরে রাখা হয়েছিল পড়াশোনার কারণে কোচবিহার থেকে অনেকটাই দূরে কার্শিয়াং, সেখানে পড়াশোনা করতে, এবং তারপরে মায়ের এই খবর পাওয়ার পরে তাকে নিয়ে আসা হয় শিলিগুড়িতে। আজ শিলিগুড়ি থেকে তার বাড়ির লোক এসেছেন, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আমরা এই চিত্র তুলে ধরার চেষ্টা করছি এবং পরবর্তীতে বাড়ির আত্মীয়রা, ছন্দা দেবীর আত্মীয় স্বজন, দাদা এসেছেন, তারা কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে ফরেন্সিক টিম তাদের কাজ করছেন, বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন, উপর তলায় ভাড়া থাকতেন তারা, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকেরা উপস্থিত রয়েছেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি। সমস্তটা তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
মানুষ হিসাবে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে যে অমানবিক কার্যকলাপ করে তাদের একদম সেই পানিশমেন্ট হওয়া স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সকলেই এখন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এই ঘটনা নিয়ে আপনার পরিবারের সাথে কি বলবেন? এটা চূড়ান্ত, যাতে ওর চূড়ান্ত শাস্তি হয় সেটা তো আমরা দাবি করবোই। আমার বোনকে এইভাবে মেরে ফেলছে, আমরা চূড়ান্ত শাস্তি, ওর যেন ফাঁসি হোক, এটা তো আমি অবশ্যই চাবো। সেদিন কখন জানতে পারেন, কিভাবে খবর পেলেন? আমি জানতে পেরেছি তখন রাত্রি 10:45 বাজে, তখন আমি জানতে পারি। জানতে পারার পরে তারপরে আমি আমার ছোট ভাইকে পাঠাই কুচবিহারের উদ্দেশ্যে। ওই রাত্রেই আমার ভাই, আমার মামাতো ছোট ভাই, আরেক মাসির ছেলে, মাস্তাতো ভাই, 3 জনে মিলে এসেছিল কুচবিহারে। এবং তারপরে আমি তার আগে কুচবিহারের যে চেয়ারম্যান দিলীপ শাহ, তাকে আমি ফোন করে জানাই। দিলীপ শাহ আমার বন্ধু, ওকে ব্যাপারটা জানাই। ও আমাকে আইসির সঙ্গে কথাবার্তা বলে, তখন ব্যাপারটা জানি না মানে কি মারা গেছে না বেঁচে আছে, ও আইসির সঙ্গে কথা বলে আমাকে জানিয়েছে তোমার বোন মারা গেছে। এর আগে আপনার বোন জানিয়েছিলেন যে কোনো অশান্তি হতো বা না, এটা এরকম ব্যাপার তো মানে এই এত চূড়ান্ত পর্যায়ে যেটা আছে, এই ব্যাপারগুলো তো জানতাম না। হ্যাঁ, অশান্তি তো হচ্ছিল, সে বিয়ের পর থেকেই অশান্তি চলছে। অশান্তি বলতে টাকা পয়সা, প্রেশার ক্রিয়েট করে টাকা দাও, এই করো সেই করো। ওনার স্বামী সে কেমন ছিল, কি এখন দেখেন, তো প্রথম অবস্থাটা বুঝে এখন তো সেগুলো সব জানতে পারছি যে ওর এই ধরনের এত চূড়ান্ত পর্যায়ে ও যে এইভাবে কাজ করতে পারে, সেটা এতদিনে জানতে পারছি। হ্যাঁ, তবে অশান্তি তো করতোই। আপনার নাম? আমার নাম হচ্ছে উৎপল বারুই। আমি পিস্তাও দাদা বর্দা। আমি শিলিগুড়ি থেকে এসেছি। শুনলাম এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। বাড়ির লোক, আত্মীয় স্বজন সকলে এসেছেন এবং প্রত্যেকেরই দাবি কঠিন থেকে কঠিনতর শাস্তি যেন হয় সেই অভিযুক্ত স্বামী। এই ধরনের ঘটনা ঘটাতে পারে একটা মানুষ জীবন্ত জ্বালিয়ে দিতে পারে, অর্থাৎ যাকে বিয়ে করেছে, যার সাথে এতদিন ধরে রয়েছেন, তাকে এভাবে জ্বালিয়ে দিতে পারে, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। রীতিমতো এলাকায় চাঞ্চল্য বেশ কিছুদিন ধরেই। আমি আরো একটু কথা বলার চেষ্টা করবো। না, একটু কথা বলি আপনার সাথে। আপনি সেই দিন তো ছিলেন একেবারে, আমরা শুনলাম যে আপনি সেই মুহূর্তটা ছিলেন, একেবারে নিজের চোখে দেখেছেন। নিজের চোখে দেখেছি। প্রথমে তো চিৎকার শুনে বুঝতে পারিনি, কারণ মাঝে মাঝে অনেক বাচ্চারও চিৎকার করে, তো ওই জন্য প্রথমে বুঝতে পারিনি। সেখানে গরম ছিল, ফ্যান চলছিল। তারপরে আমার এক ভাস্তা, সে আমার দিদিন বাড়িতেই ছিল, আমার ঘরেই ছিল, ওর চিৎকার শুনে আসে এবং আগুন আগুন করে চিৎকার করছিল। তখন আমরা বাইরে এই ব্যালকনি, ঠিক আছে, জায়গাটাতে এখান থেকে দেখেছি। তো আমি যখন দেখেছি তখন অলরেডি উনি শুয়ে গেছেন, আর মাথা থেকে পা অব্দি জ্বলছে, পুরো বারান্দা আগুন ছড়িয়ে গেছে। তখন আমরা নেমে আসি, জল নিয়ে এগিয়ে যাই। জল ঢালার পরে তখন যেটুকু বুঝলাম তার আগেই চলে গেছেন, উনি বেঁচে নেই। মানে এই দৃশ্য, এই হৃদয় বিদারক দৃশ্য সহ্য করা যায় না। এটা মানুষকে কি করবে এভাবে ভাবা যায় না, কারণ এরকম দেখিনি কোনোদিন। এই জীবনের প্রথমে এরকম একটা দৃশ্য দেখলাম, যে আমি ট্রমা এখনো নিতে পারি না। আমি রাতে শুতে পারি না, ঘুমোতে পারি না। রাতে আমি চোখ বন্ধ করলে আমার
ওটা মানুষ পটে ভেসে ওঠে, মানে আমি আপনাদের বোঝাতে পারবো না আমি কি পরিমাণ ট্রমায় আছি। হ্যাঁ, সেটা তো আমাকে ঘুমোতেও পারিনি। তারপরে তো মুহূর্তের মধ্যে সব শেষ, মানে মুহূর্তের মধ্যে, মানে উনি সময়ও দিলেন না। হয়তো উনি কষ্ট পেতে চাননি, হয়তো না আমি আর আর কষ্ট নিতে পারছি না, হয়তো কি আর বলি। তার দাবি একটাই, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যদি তারও আরো কিছু থাকে এটা যেন ওনাকে দেওয়া হবে। দরকার বলার জন্য মরাটাকে যেন সুই চুবিয়ে চুবিয়ে যেন ওনাকে কষ্ট দিয়ে মারা হয়। দিদি যে কষ্ট পেয়ে মরেছে তার চেয়ে জন্য কয়েক হাজার গুণ কষ্ট পেয়ে যেন ওই লোকটা মারা যায়, ওই পিশাচটা মারা যায়, যে এত একটা মহিলাকে এভাবে, এত সুন্দর একটা মানুষকে এভাবে শেষ করে দিল। যিনি নার্স, যে হাসপাতালে উনি সেবা দিতেন, সেই হাসপাতালেই তার এখন উনি শায়িত হত্যাকারী এখন সেখানে চিকিৎসা পাচ্ছে। এটাই হচ্ছে, আদর কাটতে মানে জানাচ্ছেন, আর্জি জানাচ্ছে তাকে যেন বাঁচানো হয়, বাঁচার আর্জি। তাকে সে বাঁচার আর্জি জানাচ্ছে না, জানানো তো হবে না, কারণ ঈশ্বর ঠিক করে রেখেছে ওর শাস্তি, আর ওর শাস্তি ওকে পেতেই হবে, এবং শাস্তি যেন ভয়ঙ্কর হয়, এটাই আমরা চাই, এটাই আমরা চাই। কারণ আমার নাম কৌশিক গুপ্ত চৌধুরী। ধন্যবাদ। আমরা শুনলাম এই মুহূর্তে বাড়ির লোকেরা কিন্তু রয়েছেন এবং আইসি কোতোয়ালি রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। সরাসরি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে খবরের 24 পর্দায়। কঠিন থেকে কঠিনতর শাস্তি যেন সেই মানুষটি পায় যিনি অন্য একটি মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এই একটাই দাবি কিন্তু উঠছে। শিলিগুড়ি থেকে বাড়ির লোকেরা এসেছেন, মৃতার বাড়ির লোকেদের সাথে কথা বলছেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি। গত 11 তারিখ রাত, ভয়ঙ্কর রাত, ভয়ঙ্কর সেই সময় সাক্ষী ছিল কোচবিহার বক্সিবাড়ি মোড় এলাকার বাসিন্দারা তথা কোচবিহারবাসী। কোচবিহার শহরের মাঝে এমন একটি ঘটনা ঘটতে পারে এটা কিন্তু ঘুণক্ষরেও আন্দাজ করতে পারেনি কেউই। এখনো ট্রমায় রয়েছে কোচবিহারের বাসিন্দারা। কোচবিহারের সেই ঘটনাস্থলে এখনো পর্যন্ত ছাই বা সমস্ত কিছু পড়ে রয়েছে, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে চলছে তদন্তের কাজ। ফরেন্সিকের টিম তারা রয়েছেন, আমরা সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি খবরের 24 পর্দায়। কোচবিহারে মৃত নার্স জ্বলন্ত অবস্থায় যখন দেখতে পেয়েছেন স্থানীয়রা, সেই ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারছেন না। যারা দেখেছেন তাদের সাথে কথা বলেছি, আমরা বলার চেষ্টা করছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, এবং তারাও বাসিন্দারা রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন, তারা কিন্তু একেবারেই স্পষ্ট দাবি জানালেন কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয়। মৃত নার্স কোচবিহার এমজে মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ছিলেন, মাতৃমা বিভাগে কর্তব্যরত ছিলেন, এবং পরের দিন
তার সহকর্মীরা তাকে শেষ বিদায় জানিয়েছেন। তবে প্রতিদিনই প্রায় এই বাড়িতে কিন্তু ফরেনসিক টিম আজ এসেছেন। কোচবিহার কোতোয়ালি থানার থেকে বারবার আসা হয়েছিল এবং এখনো সেই জায়গায় পড়ে রয়েছে সেই সবজি আলু সমস্ত কিছুই। বাজার সেরে যখন বাড়ি ঢুকছিলেন এবং সেই জায়গাতে সমস্ত কিছু কিন্তু নেওয়া হচ্ছে। দেখুন এখান থেকে গ্রিল আছে, উনি মালিক। এখান থেকে দেখুন গ্রিল আছে না, উপরতলায় ভাড়া থাকতেন তারা এবং ফরেনসিক টিম বিভিন্ন জিনিস যেই জায়গায় ঘটনাটি ঘটেছে একেবারে ঘরে ঢোকার মুহূর্তে তিনি কিন্তু ঘরে পর্যন্ত ঢুকতে পারেনি এবং তার স্বামী রঞ্জিত নাগ তাকে ট্রান্সফরমারের পেছনে লুকিয়ে থাকতেও দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে সেই চিত্র ধরা পড়েছে এবং তাকে যে এই বাড়ির দিকে এগিয়ে আসতেও দেখা গিয়েছে। ঘরে ঢোকার মুহূর্তে অর্থাৎ তালা খুলে ঘরে ঢোকার মুহূর্তেই কিন্তু সেই ঘটনা, সেই মর্মান্তিক ঘটনা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঘরের সম্মুখে সেখানে দাঁড়িয়ে কিন্তু ফরেনসিক টিম তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন। কোচবিহার শহর বক্সিবাড়ি মোড় সেই জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করছি। গত বুধবার গত 11 তারিখ রাত প্রায় 9টা তিনি নার্সের চাকরি করতেন এবং ডিউটি থেকে ইভিনিং শিফট ডিউটি শেষে বাজার করে বাড়ি ফিরছিলেন। আর ঠিক সেই সময় ওনার স্বামী, যার বিরুদ্ধে অভিযোগ, রঞ্জিত নাগ, জীবন্ত জ্বালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে কিছু দূর যাওয়ার পর সেখান থেকে তার টি শার্ট এবং গলায় জড়িয়ে থাকা ইয়ারফোন খুলে রাখে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করবে। গাড়ি, যে 4 চাকা গাড়িটি তিনি কিনেছিলেন অর্থাৎ তাকে কিনে দিয়েছিলেন তারই স্ত্রী, যাকে তিনি এভাবে নৃশংসভাবে হত্যা করেছেন, সেই গাড়ির ইএমআই নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল এমনটাই জানা গিয়েছে। তবে বিয়ের পর থেকেই অশান্তি কিন্তু হতো এমনটাই অভিযোগ করছে মৃত সেই নার্সের বাড়ির লোকেরা। তবে এতটা
পর্যায়ে চলে যাবে, এতটা নৃশংস পর্যায়ে চলে যাবে, সেটা ঘুণক্ষরেও টের পাননি বাড়ির আত্মীয়রা। আজ ফরেন্সিক টিম তারা কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে বিভিন্ন দিক তারা খতিয়ে দেখছেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। কোচবিহার বক্সিবাড়ি মোড় থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। এই নমুনা সংগ্রহের কাজ কিন্তু আরো বেশ কিছুক্ষণ চলবে এবং কি জানাবেন তারা, কি বক্তব্য রাখবেন এবং কি ভাবে তারা এই বিষয়টিকে দেখছে, সমস্তটাই তুলে ধরার চেষ্টা করবো। পরবর্তী লাইভে ফিরে আসছে খুব শীঘ্রই। দেখতে থাকুন খবরে 24। ধন্যবাদ।